শুভ সকাল সম্মানিত ভিউয়ার্স, আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সে সবাইকে অভিনন্দন। আজকের এই টিউটোরিয়ালটি মূলত আমরা অ্যাসাইনমেন্ট 3 কিভাবে করবেন, ইতিমধ্যে আমরা অ্যাসাইনমেন্ট 1 এবং 2 কিভাবে করতে হবে পুরো বিষয়টি উপরে টিউটোরিয়াল করে দিয়েছি। আর এই সব টিউটোরিয়ালগুলো আপনারা একসাথে পাবেন আমাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল আইসিটি ট্রেনিং ফর অল। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি সম্পর্কিত যে কোনো বিষয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। অ্যাসাইনমেন্ট 1 ও 2 এর বিস্তারিত টিউটোরিয়ালগুলো আপনারা দেখে নিতে পারেন। আমাদের অ্যাসাইনমেন্ট 3 যেটা করতে হবে, অ্যাসাইনমেন্ট 3 এর যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনাগুলো আমাদের ফলো করতে হবে। এখানে মূলত মডিউল 2 তে যেটা রয়েছে এবং মডিউল 2 এর সাব মডিউল 3.1 থেকে 3.4 সেইখানে বেশ কিছু দক্ষতা ব্যবহার করা হয়েছে। আমরা জানি আমাদের অনলাইন মডিউলে মোট 13টি দক্ষতা চিহ্নিত করা হয়েছে। এই 13টি দক্ষতা অর্জন করতে পারলে একজন শিক্ষক ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে পারবেন বলে ধরে নেওয়া হয়েছে। সেই 1 থেকে 3 মানে 3-এর 1 থেকে 3-এর 4 পর্যন্ত যে দক্ষতাগুলো বলা হয়েছে সেই দক্ষতাগুলো ব্যবহার করে আমাদের একটা ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা করতে হবে এবং পরবর্তীতে সেই কন্টেন্টটি আপলোড করতে হবে। কিভাবে আপলোড করতে হবে সেটা নিয়ে আমরা পরবর্তীতে টিউটোরিয়াল করে দেব। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে, হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে যে এটা কিভাবে দিব। এটা কিন্তু নির্দেশনা দেওয়াই আছে, আমাদের পিডিএফ ফরম্যাটে করতে হবে। পিডিএফ ফরম্যাট করে আমাদের আপলোড করতে হবে এবং এই ফাইলের সাইজ কত কি হবে ডিটেলস নিয়ে আমাদের পরবর্তীতে টিউটোরিয়াল থাকতেছে। প্রথমে আমরা আমাদের প্রথম ধাপ যেটি, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের যে কোনো বিষয় নির্বাচন করে একটি পাঠ নিয়ে, যে কোনো বিষয় বিবেচনা করে একটি পাঠ নিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা করতে হবে। এখানে কোন বিষয় করবেন এখানে স্পষ্ট করে যে কোনো বিষয় নিতে পারেন আপনি। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় হতে পারে বা ধর্ম অনৈতিক শিক্ষা হতে পারে। যে কোনো বিষয়ের যে কোনো একটি পাঠ নিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরির প্ল্যান করতে হবে। এখন এই প্ল্যানটা কিসে করবো আমরা? এই প্ল্যানটা হতে পারে কাগজে কলমে আপনি একটা প্ল্যান করে নিলেন এবং সেই প্ল্যানটা কি করেছেন সেটি আপনি এখানে যেহেতু ধাপে আপনাকে সেটা দেখাইতে হবে, তাহলে কাগজে কলমের যে প্ল্যানটা সেটাই পরবর্তীতে লিখে আমাদেরকে দেখাইতে হবে যে এইভাবে আমরা এই প্ল্যানটা করছি। যে কোনো কন্টেন্ট তৈরি করার যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখাই দেবো। প্রথম ধাপে এইটা থাকতে হবে, কন্টেন্ট তৈরি করতে গেলে একটা প্ল্যান দরকার। ভালো কন্টেন্ট তৈরি করতে গেলে ভালো প্ল্যান দরকার, সেই জন্য একটা প্ল্যান আগে করে নিতে হবে। দ্বিতীয় ধাপে গিয়ে আমরা প্রেজেন্টেশন প্রস্তুতি করার যে ধাপগুলো থাকে, যেমন স্বাগতম, শুভেচ্ছা, শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি, শিক্ষণ ফল, শ্রেণী উপযোগী বিভিন্ন পরিবেশ তৈরি, যে স্লাইডগুলো থাকবে অর্থাৎ কোনটা কিভাবে স্লাইডগুলো থাকবে তার একটা পরিকল্পনা আমাকে থাকতে হবে। তৃতীয় পর্যায়ে সেই বিষয়গুলো স্লাইডে উপস্থাপন করার জন্য আমাদের প্রয়োজনীয় ছবি বা ইমেজ লাগবে, ভিডিও লাগবে, টেবিল লাগবে, শেপ লাগবে, স্মার্ট আর্ট লাগবে, এগুলো আমাদের লাগবে। সেগুলো ইতিমধ্যেই দক্ষতাগুলোর মধ্যে আমরা অর্জন করে ফেলছি। কিভাবে ইউটিউব থেকে ভিডিও নামায়, কিভাবে আমাদের ছবি ডাউনলোড করে এবং সেই ছবিগুলো কিভাবে ইনসার্ট করে, টেবিল কিভাবে ইনসার্ট করে, সেই স্মার্ট আর্ট কিভাবে ইনসার্ট করে, এগুলো কিন্তু শিখেছি। তাহলে কোন স্লাইডে কোন ধরনের কাজ থাকবে সেইগুলোর একটা পরিকল্পনা তৃতীয় ধাপে থাকবে। চতুর্থ ধাপে গিয়ে এরপরে আমাদের সবগুলো কাজ যখন করা হয়ে যাবে তখন আমাদের অ্যানিমেশন একটা পর্ব থাকে। সেই অ্যানিমেশনটা কিভাবে আমার স্লাইডে আসবে, স্লাইডে সেটা কতক্ষণ ধরে থাকবে বা স্লাইডে থাকা অবস্থায় সে কেমন করবে, কিভাবে সে চলে যাবে, এবং এই যে চলে যাওয়া, আসা, থাকা, এইগুলোর মধ্য দিয়ে আমাদের যে প্যাডাগজির যে জায়গাগুলো থাকে, প্যাডাগজি এবং আইসিটির যে ব্লেন্ডিং বিষয়গুলো থাকে সেগুলোকে আমাদের এমফাসাইজ করে দিতে হবে। আরেকটি বিষয় শুরুতেই বলে রাখা দরকার, অ্যানিমেশনগুলো আমাদের অনেক ধরনের অ্যানিমেশন আছে, কিন্তু সকল অ্যানিমেশন আমাদের শিক্ষার্থীর জন্য বা কন্টেন্টের জন্য প্রযোজ্য নয়। কিছু কিছু অ্যানিমেশন আছে সেগুলো শিক্ষার্থীদের চোখে বাধা সৃষ্টি করে, সেই ধরনের অ্যানিমেশন অ্যাভয়েড করা। আবার নতুন নতুন কন্টেন্ট তৈরি করে দেখলে একই বিষয়ের উপর একাধিক অ্যানিমেশন দেওয়া হয়ে যায়, সেইগুলো যাতে না হয়, ঠিক আছে, অথবা অ্যানিমেশন একটা দেওয়া হয় না, এরকম হতে পারে। সেজন্য অ্যানিমেশনগুলো সুন্দর মতো দেওয়া, এটা চতুর্থ ধাপ থাকবে। এবং পঞ্চম ধাপে গিয়ে শিক্ষার্থীদের আমরা কিভাবে মূল্যায়ন করব, আমাদের ডিজিটাল কন্টেন্টের মধ্যে মূল্যায়নের জন্য কি প্ল্যান করা হয়েছে। কারণ পাঠদানের একটা অন্যতম জায়গা হচ্ছে মূল্যায়ন। সেটির জন্য আমরা কয়টা স্লাইড রাখবো, আমরা কিভাবে সেটি মূল্যায়ন করব, সেটি কি একক মূল্যায়ন নাকি দলগত কাজ নাকি জোড়ায় হবে, সেটি কি প্রশ্ন করার ক্ষেত্রে কোন ধরনের প্রশ্ন আসবে, সেটি কি এমসিকিউ না ছোট প্রশ্ন, ছোট প্রশ্ন, সেই যে বিষয়গুলো সেটাকে আমরা লিখিত করতে দেবো কিনা, এবং প্রশ্ন করার ক্ষেত্রে জ্ঞান অনুধাবন প্রয়োগের প্রশ্ন, এর যে অনেকগুলো বিষয় কিন্তু চলে আসে, সেটা নিয়েই থাকবে আমাদের পঞ্চম ধাপ। তাহলে এই যে ধাপগুলোর কথা বলছি এটি আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। একটা ভালো মানের ডিজিটাল কন্টেন্ট প্রস্তুতের বিভিন্ন পর্যায় থাকে। সেই পর্যায়ের প্রথম যেটি রয়েছে বিশ্লেষণ পর্যায়ে, এটা অ্যানালাইসিস
ফেজ বলতে পারি আমরা। অ্যানালাইসিস ফেজে আমরা একটা ডিজিটাল কন্টেন্ট যে তৈরি করব, সেই ডিজিটাল কন্টেন্টটা তৈরি করার জন্য আমার যে একটা বিষয় বা পার্ট পার্ট সিলেকশন করতে হবে, সেই পার্ট সিলেকশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ডিজিটাল কন্টেন্ট সকল বিষয়ের ডিজিটাল কন্টেন্ট করা যায়, কিন্তু সকল বিষয়ের ডিজিটাল কন্টেন্টকে সুন্দর মতো উপস্থাপন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। সেই জন্য এমন একটা পার্ট নিতে হবে যেটিকে সহজভাবে আমি ডিজিটালে রূপ দিতে পারি এবং আমি সেখানে অনেক কিছু দেখাতে পারি এবং আমার কন্টেন্টটা একটা ভালো মানের কন্টেন্ট হয়। কন্টেন্ট সবাই প্রস্তুত করতে পারে, কিন্তু ভালো মানের কন্টেন্ট কয়জন তৈরি করতে পারে? সেই জন্য প্রথমে আমাদের বিশ্লেষণ পর্যায়ে থাকবে। বিশ্লেষণ পর্যায়ে মূলত আমরা পার্ট সিলেকশন এবং পার্ট সিলেকশন করার পরে কোন কোন কি কি কোন কোন জায়গায় আমরা কি কি করব, সেই কোন কোন জায়গায় কি ইমেজ আনতে হবে, কি ভিডিও আনতে হবে, এবং পাঠে প্রবেশ করার জন্য কি ছবি আনতে হবে বা ইমেজ আনতে হবে, সেইগুলোর একটি আমরা পুরো পাঠটাকে অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করব এবং পাঠের প্রত্যেকটা টেক্সট ধরে ধরে কি কিভাবে আমরা কন্টেন্টটাকে ডিজাইন করতে পারি সেটি থাকবে। পরবর্তীতে সেটি করার পর বিশ্লেষণ করার পরে এরপরে চলে যাবো ডিজাইন পর্যায়ে। ডিজাইন পর্যায়ে মূলত প্রাথমিক পর্যায়ে যে পরিকল্পনা করলাম সেটাকে আমরা একটা রূপ দেব, অর্থাৎ আমরা কোন স্লাইডে আমাদের কি কি থাকবে সেটি আমরা একটা ডায়াগ্রামের মতো করে আমরা একটার পর একটা সিকোয়েন্সলি ধারাবাহিকভাবে কোনটার পর কোনটা আসবে তার একটা ডিজাইন আমরা করবো। পুরো জিনিসটি আমরা এখানে দেখিয়ে দেব। তবে বিশ্লেষণ পর্যায়টা এটা দেখানোর জন্য, দেখানোর কোনো বিষয় না, ডিজাইন পর্যায় থেকে মূলত আমরা দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। তারপরে প্রস্তুতকরণ পর্যায়, এরপরে আমি যে ডিজাইনটা দাঁড় করিয়েছি সেটি রাফ ডিজাইন হতে পারে বা ফাইনাল ডিজাইন হতে পারে। মানে ফাইনাল করার আগে অনেকবার রাফ হতে পারে, রাফ করে করে ফাইনালাইজড করতে হবে আমাকে। সেই ফাইনাল ডিজাইন করার পরে আমাকে এখন ওই ডিজাইন ধরে ধরে আমাকে কন্টেন্ট তৈরি করতে প্রস্তুত করার জন্য বসতে হবে। ডেভেলপমেন্ট অর্থাৎ কন্টেন্ট আমি এখন তৈরি করব, সেটি একটি ফেজ। কন্টেন্ট তৈরি করার পরে কি হয়ে গেল, সেটির জন্য আবার পরীক্ষণ পর্যায়ে থাকবে, অর্থাৎ যে কন্টেন্টটা আমি তৈরি করেছি সেটি ব্যবহার করে আমি যখন কন্টেন্টটা ব্যবহার করে পাঠদান করতে যাব তখন দেখা দিতে পারে বিভিন্ন ধরনের সমস্যা অ্যারাইজ করতে পারে। হতে পারে আপনি একটা ভিডিও ইনসার্ট করছেন কিন্তু ভিডিওটা ওখানে প্লে হচ্ছে না বা অডিওটা প্লে হচ্ছে না বা অ্যানিমেশন জনিত ত্রুটি দেখা গেছে, যেটা আগে আসার কথা ছিল সেটা পরে চলে আসছে, পরে আপনার আইসিটি এবং প্যাডাগজি যে ব্লেন্ডিং সেটা ঠিকমতো হয় নাই। এই জন্য আমাদের টেস্টিং পর্যায়ে একটা থাকবে এবং টেস্টিং পর্যায়ে ভুল ভ্রান্তিগুলো ফাইনালাইজড হয়ে আমাদের একদম চূড়ান্ত পর্যায়ে আমাদের থাকবে ফাইনালাইজেশন ফেজ, অর্থাৎ একটা কন্টেন্ট একদম আপ টু ডেট হয়ে গেছে, এখন সেটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে, এটাকে আমরা ফাইনালাইজ করা। অর্থাৎ টেস্টিং পর্যায়ে ভুল ভ্রান্তি হলে সেটিকে ফাইনালাইজ করা। এই 5টা পর্যায়ে মূলত আমাদের একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি প্রস্তুতির বিষয়সমূহ। এখন একটা ডিজিটাল কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমাদের অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়, যেমন আমাদের যে ফন্টের সাইজ সেটি কত হতে পারে। ছোট শ্রেণীকক্ষ হলে 24 থেকে 32 হতে পারে, আর বড় শ্রেণীকক্ষ হলে 36 থেকে 40 ফন্ট সাইজ ব্যবহার করতে হবে। এখন কোন ফন্ট ব্যবহার করতে হবে, যেমন আমাদের বাংলা লেখার জন্য কিন্তু বলেই দেওয়া হয়েছে আমাদের নিকষ ব্যান, সেই ফন্টটা ব্যবহার করতে হবে। ইংরেজির জন্য দিন নিউ রোমান, সেই ফন্ট ব্যবহার করতে হবে এবং পিছনের শিক্ষার্থীরা যাতে দেখতে পারে সেই টাইপের ব্যবহার করতে হবে। এবং ফন্টের যে ব্যাকগ্রাউন্ড, ছবি, টেক্সট, এই যে বিষয়গুলো, সেগুলো রঙের যে কম্বিনেশন, এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে ডিজিটাল কন্টেন্ট করতে গিয়ে অনেক সময় আমরা জাঁকজমকপূর্ণ করে রংচং করে ফেলি, এটি কিন্তু না। হালকার উপরে আমাদের করতে হবে, যেমন ব্যাকগ্রাউন্ডটা সবসময় সাদা হতে হবে, সাদা হলে ভালো হয়। আর কালার যদি আমি করতেই চাই তাহলে আমাকে হালকা স্লাইড কালারগুলো যেগুলো আছে সেই কালারগুলো দিতে হবে। ছবি টেক্সটের ক্ষেত্রে একই রকমের, দূর থেকে সহজে বোঝা যায় এমন ফন্ট ব্যবহার করতে হবে। অহেতুক চাকচিক্য এবং স্লাইডের সংখ্যা দিয়ে প্রেজেন্টেশন ভারী করা যাবে না। এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে, স্যার যে একটা স্লাইডে একটা প্রেজেন্টেশনে কতগুলো স্লাইড থাকতে পারে? আসলে এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, একটা পার্টের উপর নির্ভর করে এগুলো হতে পারে। পার্টের উপরে, শিখনফলের উপর ভিত্তি করে, কন্টেন্টের উপর ভিত্তি করে এটি হয়। তবে অনেক স্লাইড বাড়ানোর বিষয় না এখানে, বা স্লাইড অনেক চাকচিক্যপূর্ণ, মূল ফোকাসিং করতে গিয়ে আশেপাশে অনেক কিছু আমি দিলাম, সাজাইলাম, সেটি কিন্তু আমার স্লাইডের মানকে ডাউন করে দেবে। সাধারণত 15 মিনিটের কোনো উপস্থাপনার জন্য 6 থেকে 10টি স্লাইড থাকতে পারে। যেহেতু আমাদের একটা ক্লাস 30 মিনিট নিতে হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 20-22টা স্লাইড দিতে পারি। অপ্রয়োজনীয় সাউন্ড অ্যানিমেশন ব্যবহার না করা। অ্যানিমেশন দিব, কিন্তু অ্যানিমেশন দিতে গিয়ে একটার উপর একাধিক অ্যানিমেশন পড়ে গেছে, সেইরকম যেন না হয়। বা প্রত্যেকটা ছবি যখন আসে তখন একটা সাউন্ড দিচ্ছে, সেই সাউন্ডটা যেন না হয়। এবং আমরা টেক্সট লেখার ক্ষেত্রে যদি টেক্সট দিয়ে আমাকে কোনো কিছু করতে হয়, যেমন আমাদের এই যে স্লাইডটা আমরা পড়াচ্ছি, এটা কিন্তু টেক্সট নির্ভর একটা স্লাইড,
এখানে বলছে সর্বোচ্চ 6টি লাইন থাকতে পারে, সর্বোচ্চ 33টি শব্দ থাকতে পারে। অর্থাৎ এখানে আমরা যেমন 6টা পয়েন্ট রাখার চেষ্টা করেছি। অপ্রয়োজনীয় ভিডিও, ছবি এগুলো ব্যবহার করা উচিত না। যেটা আমার টেক্সটের সাথে যায় না, যেটা আমার প্যাডাগজির সাথে যায় না, সেই ধরনের অডিও বা ছবি বা ভিডিও ব্যবহার করা যাবে না। এরপরে আমাদের দলগত কাজের সুযোগ থাকতে হবে, সেই আমাদের কন্টেন্টে থাকতে হবে। শিক্ষার্থী যেন সৃজনশীল চিন্তা করতে পারে, সৃজনশীলতা চিন্তন দক্ষতার জন্য বিকাশ হয়, সেই ধরনের ছবি ব্যবহার করতে হবে। ডিজিটাল কন্টেন্টে টেক্সটের চেয়ে চিত্র, অ্যানিমেশন, ভিডিও বেশি থাকবে সবসময়। অর্থাৎ যেমন আমরা একটা কবিতা শেখাবো, পুরো কবিতাটা এখানে আমরা কপি করে নিয়ে দিলাম, সেটি কিন্তু ডিজিটাল কন্টেন্ট না। কারণ ওই কবিতা তো তার বইতেই আছে, যার জন্য তো একটা স্লাইড আনার দরকার পড়ে না, তাই না? কিন্তু আমার ওই কবিতার সাথে মিল করে করে, প্রত্যেকটা লাইনের সাথে মিল করে করে ছবি দিয়ে আমাদের লাইনগুলো আনতে হবে, এই টাইপের। শিখন তত্ত্ব, শিখন কৌশল, নীতি। এখন ডিজিটাল কন্টেন্ট করতে গিয়ে আমার যে প্যাডাগজি, সেই প্যাডাগজি এবং প্যাডাগজিকে এনহান্স করার জন্য যে শিখনের যে নীতি বা কৌশল আছে, সেইগুলোকে যেন এমফাসাইজ দেওয়া হয়। স্লাইড তথ্য ভারাক্রান্ত না করে অল্প কথায় করতে হবে। হ্যাঁ, একটা স্লাইডের মধ্যে অনেক তথ্য নিয়ে আসছি, সেরকম হবে না। শুধু কন্টেন্ট দিয়ে পাঠ শেষ না করে অন্যান্য শ্রেণী কার্যক্রম যুক্ত করতে হবে। অর্থাৎ ডিজিটাল কন্টেন্ট কখনো শিক্ষককে রিপ্লেস করে না। অর্থাৎ একজন শিক্ষক ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে করে পাঠদান করে চলে গেল, এরকম না। ডিজিটাল কন্টেন্ট আমার পাঠের কোনো একটা জায়গায় লাগবে, আবার আমাকে দলগত কাজ করতে হবে, আমাকে বোর্ডের কাজ করতে হবে, আমাদের শিক্ষার্থীদের বাইরে যেতে হবে। এই যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস থাকবে, আবার কোনো সময় এসে আমাকে ডিজিটাল কন্টেন্টকে কাজে লাগাইতে হবে। ঠিক এইভাবে ডিজিটাল কন্টেন্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে যেটি আছে, আমরা যদি একটা আমাদের যে দ্বিতীয় পর্যায়টা ছিল যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ ডিজাইন পর্যায়ে, সেই ডিজাইন পর্যায়ে আমরা কি করতে পারি, আমাদের একটা স্লাইডে স্বাগত বা শুভেচ্ছা থাকবে, স্বাগত শুভেচ্ছা আমরা একটা ফুল দিতে পারি বা প্রাসঙ্গিক কোনো ছবি দিতে পারি। এরপরে শিক্ষক পরিচিতি থাকবে, শিক্ষক পরিচিতির মধ্যে শিক্ষকের নাম, ছবি থাকতে পারে, মোবাইল নাম্বার, পদবি, ইমেইল নাম্বার, স্কুলের নাম, এই যে বিষয়গুলো এগুলো থাকবে। তারপরে থাকবে পাঠ পরিচিতি, অর্থাৎ যে পাঠটা আমি আজকে দিব সেই পাঠটা কোন বইয়ের, সেই বইয়ের একটা ছবি থাকতে হবে, কোন অংশটুকু পড়াবো, পাঠ্যাংশ কি হবে, কত সময় ধরে করতে হবে, এগুলো পাঠ পরিচিতি। এরপরে থাকবে শিক্ষণফল। শিক্ষণফলগুলো আমাদের একদম কারিকুলামে যেটা দেওয়া আছে নাম্বার সহ শিক্ষণফলগুলো উঠাই দিতে হবে, ঠিক আছে? এখন অনেকে বলে শিক্ষণফল কি লেখা থাকবে না না থাকবে? অবশ্যই শিক্ষণফল লেখা থাকবে। এখন শিক্ষণফলটা আমরা ক্লাসে দেখাই না দেখাই সেটা পরবর্তী আর একটা বিষয়। আমরা শিক্ষণফল স্লাইডে থাকলে সেটা আমরা শিক্ষার্থীদের দেখাইতেও পারি, বা দেখাইলে যে আমাদের কারিকুলামে মানে আমাদের প্যাডাগজির সাথে যাবে না এমন কোনো বিষয় না। কারণ এক সময় বলা হতো শিক্ষণফল শিক্ষার্থীদের জন্য না, শিক্ষণফল হচ্ছে শিক্ষকের জন্য। এই কথাটা সত্য, কিন্তু শিক্ষার্থী যদি শুরুতেই শিক্ষণফল জানে যে আজকের এই পাঠ থেকে তারা কি শিখবে, তাহলে সেটি তাদের কাছে আরো বেশি হয়, সেটা আমরা করতে পারি। অথবা আমরা পাঠ শেষে যে আজকের পাঠের শিক্ষণফলটা কি ছিল সেটা তোমরা একটু দেখে নাও, সেটা হতে পারে। তারপরে পাঠ রিলেটেড ছবি, এটা হচ্ছে পাঠে যাওয়ার আগে পাঠ ঘোষণার আগে পাঠ রিলেটেড একটা ছবি দেখাইতে পারি বা একটা ভিডিও দেখাইতে পারি, তবে সেটি 3 মিনিট 4 মিনিটের উপরে নয়। বা দু একটা ছবি দেখে আমরা পাঠ ঘোষণা করে দিলাম এবং সাথে সাথে আমরা বোর্ডে পাঠটা লিখে দিলাম। এই যে আমার কিন্তু ডিজাইন পর্যায়ে চলছে, ডিজাইন করে নিচ্ছি আমরা। পরবর্তীতে উপস্থাপনের জন্য ছবি, ভিডিও। এখন পাঠটা ধরে ধরে আমার এইখানে কিন্তু একাধিক স্লাইড হবে, ঠিক আছে? এই পর্যায়ে এসে একাধিক স্লাইড বা ছবি আমাকে দিতে হবে। কন্টেন্ট ধরে ধরে এখানে কয়টা স্লাইড লাগবে, এখানে 5টা 6টা 7টা 8টা স্লাইড লাগতে পারে। এটা বিষয়বস্তুর উপরে নির্ভর করে আমাকে স্লাইড, কোন স্লাইডে আমি কি দেবো, কিসের ছবি দেবো, বা এটা কিভাবে আসবে, প্ল্যানটা কি হবে, হ্যাঁ, এইরকম একটা বিষয়। আর ছবি কিন্তু সবাই দিতে পারি আমরা, কিন্তু ছবি কিন্তু জীবন্ত ছবি হতে হবে। ছবি যেন কথা বলে, এরকম একটা ছবি, এরকম একটা বিষয় থাকবে। এইগুলা করার পরে পুরো পাঠটা বোঝানোর পরে আমাদের পরবর্তীতে কিসে যেতে হবে, পরবর্তীতে যেতে হবে দলগত কাজ। অর্থাৎ এতক্ষণ ধরে তোমরা যে বিষয়টা আমি তোমাদেরকে পড়ালাম এবং সুন্দর করে এখানে দেখালাম, এইবার তোমরা এই বিষয়ের উপরে একটা দলগত কাজ করো। দলগত কাজ এখানে আমরা দিয়ে দিলাম। দলগত কাজ করার পরে আমরা পাঠ্য বইয়ের সাথে সংযোগ করব। তাহলে এতক্ষণ ধরে আমরা অনেকগুলো বিষয় করছি, বুঝছি, শিখছি, দেখছি, তারপর সেই বিষয়গুলো নিয়ে তোমরা দলে একটা কাজও তোমরা করেছো। এইবার তোমরা তোমাদের বইয়ের এত পৃষ্ঠা খোলো, তারা পাঠ্য বইটা খুললো এবং তোমরা এতক্ষণ ধরে যা যা শিখেছো দলগতভাবে এবং এককভাবে যা যা শিখেছো, তোমার পাঠ্য বইটা নীরবে তুমি দেখো এবং এইটার সাথে পাঠ্য বইয়ের কি মিল খুঁজে পাও, অর্থাৎ পাঠ্য বইয়ের সাথে তাদের সংযোগ করিয়ে দেওয়া। এখন এই জায়গাটাতে একটা প্রশ্ন আসে, সেটি হচ্ছে দলগত কাজ আগে নাকি পাঠ্য বইয়ের সাথে সংযোগ আগে? এটি নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে। তা আমাদের বিষয়টা হচ্ছে
যে আপনি দলগত কাজটা আগে দিয়ে শেখানো বিষয়গুলোকে দলগত কাজে নিয়ে গেলেন, অর্থাৎ তারা শিখছে, সেটা দলে কাজ করে তারা আরো শিখলো, আরো শেখার পরে এবার তাকে পাঠ্য বইয়ের সাথে আমি তুলে দিলাম, শেখাটাকে আরো শক্ত করে তার সাথে তার পাঠ্য বইয়ের যে রিলেট করে দিলাম, আমরা রিলেট করে দিলাম। এটি হতে পারে। আবার একাধিক স্লাইড বা ছবি দিয়ে পাঠের বিষয়বস্তুকে বুঝিয়ে তারপরে পাঠ্য বইয়ের সাথে সংযোগ করিয়ে পরবর্তীতে দলগত কাজ দেওয়া যেতে পারে, সেটাও হতে পারে। তবে দুটোরই কিন্তু প্যাডাগজি এবং আইসিটির যে কম্বিনেশনের বিষয়গুলো বা প্যাডাগজিকে সাপোর্ট করে আমরা করতে পারি, যেটা আমরা আগে করি পরে করি, এরকম হতে পারে। এরপরে যেটি আছে মূল্যায়ন করব আমরা। মূল্যায়ন করতে গিয়ে আমরা জোড়ায় কাজ দেব, একক কাজ দেব, যেহেতু আমরা দলগত মূল্যায়ন আগেই করেছি, এবং সর্বশেষে একটি পরিকল্পিত কাজ আমাকে দিতে হবে। এই মূলত আমাদের এটাকে বলছি আমরা ডিজাইন ফেজ, অর্থাৎ ডিজাইন করে নিলাম আমরা। ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই যে এখানে কিন্তু স্লাইডের সংখ্যা একাধিক হবে, হ্যাঁ, এবং কন্টেন্টের মূল বিষয়গুলো এখান থেকে এসে ওখান থেকে আমাদের একাধিক স্লাইড করে সেটা আমাদেরকে উপস্থাপন করতে হবে। এটা হচ্ছে আমাদের ডিজাইন পর্যায়ে গেল। এরপরে মূলত আমরা কন্টেন্টটা তৈরি করব, ডেভেলপ করব, তৈরি করার পরে আমাকে টেস্টিং পর্যায়ে যেতে হবে। সেটি টেস্ট করতে যাব। টেস্ট করা মানে হচ্ছে উপস্থাপন করা। উপস্থাপন করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে সেটিকে বলছি আমরা টেস্টিং পর্যায়, এবং টেস্টিং পর্যায় করে আমরা ফাইনালাইজড করব। ফাইনালাইজড করে আমরা সেটি জমা দেব। এখন জমা দেওয়ার জন্য আমাদের এখানে যেটা বলছে, প্রশিক্ষণার্থীদের সকল সাব মডিউল যথাযথভাবে শেষ করতে হবে। এখানে যতগুলো মডিউল দেওয়া আছে, 60টি মডিউল হয়তো দেওয়া আছে, সেই প্রত্যেকটা মডিউলের সাথে কিন্তু এক্সাম দেওয়া আছে, কুইজ দেওয়া আছে। সেই এক্সাম পার করে আমরা পরবর্তী মডিউলে যেতে পারবো। হ্যাঁ, মডিউল শেষে প্রদত্ত মূল্যায়ন এবং চূড়ান্তভাবে একটা মূল্যায়ন তাকে ফেস করতে হবে। সাব মডিউল 2.7, 3.3 এবং 3.4 এই প্রদত্ত অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করে। এই যে অ্যাসাইনমেন্ট 3 যেটা বললাম, 2.7 হচ্ছে অ্যাসাইনমেন্ট 1, 3.3 হচ্ছে অ্যাসাইনমেন্ট 2, 3.4 হচ্ছে অ্যাসাইনমেন্ট 3 যেটা। হ্যাঁ, এই সবগুলো অ্যাসাইনমেন্ট করে 3টে অ্যাসাইনমেন্টের কথা বলছে এখানে, সেইগুলাকে মানে পাওয়ার পয়েন্ট করবো, পাওয়ার পয়েন্ট গুলোকে পরে পিডিএফ করে ফেলবো, পিডিএফ করে সেগুলো সাবমিট করতে হবে। এই কাজগুলো সম্পূর্ণ না করলে সার্টিফিকেট পাওয়া যাবে না। এই সার্টিফিকেট না পেলে আমরা ফেস টু ফেস প্রশিক্ষণ অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হব না। এই হচ্ছে আমাদের পুরো বিষয়টা। এখন যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে যে আমরা এটা কিভাবে আমরা আপলোড করব। ইতিমধ্যে অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন যে কিভাবে আমরা আপলোড করব। এখানে একটা বিষয় স্পষ্ট, যেটি হচ্ছে পিডিএফ আকারে আমাকে করে নিতে হবে। তাহলে যে কোনো পাওয়ার পয়েন্ট ফাইলকে বা যে কোনো ফাইলকে পিডিএফ কিভাবে করে সেটি তো আমরা জানি, সেইভাবে পিডিএফ করে নেব আমরা। হ্যাঁ, পিডিএফ করে পরবর্তীতে আমরা এটা নির্দিষ্ট জায়গায় জমা দেব। কিভাবে জমা দিব সেটা নিয়েই থাকছে আমাদের পরবর্তী টিউটোরিয়াল। সেই টিউটোরিয়ালটি দেখার অনুরোধ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি আমরা এখানে শেষ